হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লুসি একাডেমিতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে কী কী কোশ্চেন আসতে পারে এবং কিভাবে সেই কোশ্চেনগুলো লিখতে হয় তার সম্পূর্ণ আলোচনা করা হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে জানতে হবে তোমাদের বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। তো বহির্জাত প্রক্রিয়া সাধারণভাবে বলতে গেলে বলা যায় যে বাইরের যে প্রক্রিয়া, পৃথিবীর বাইরের যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের বিভিন্ন পরিবর্তনগুলো ঘটে সেটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এবং পৃথিবীর ভিতরের যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তোমরা একটু দেখে নাও ছবির মাধ্যমে। ধরো কোনো ভূমিভাগের কোনো অংশ, উঁচু অংশ দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে যখন সেটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে, বা কোনো নিচু অংশ দিনের পর দিন ভরাট হয়ে হয়ে সমতল ভূমিতে পরিণত হচ্ছে, এই যে প্রক্রিয়া যা আমি দেখতে পাচ্ছি ভূমিরূপের উপর ঘটছে সেটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবং ভালোভাবে যদি বলা যায় তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে যে সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমিরূপের উপরিভাগের পরিবর্তন ঘটছে সেটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে দেখা যায় বহির্জাত প্রক্রিয়া, তাহলে ভালোভাবে বললে বহির্জাত প্রক্রিয়া বলতে যে সমস্ত প্রাকৃতিক শক্তি, যেমন নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গ, যে সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা ক্রমাগত ভূমিরূপের পরিবর্তন ঘটে, ক্রমাগত ভূমিরূপের যে পরিবর্তন ঘটছে সেটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবারে জানা যাক যে বহির্জাত প্রক্রিয়াগুলো কি কি বা কিভাবে বহির্জাত প্রক্রিয়াগুলো সংঘটিত হয়। তো প্রথমে দেখো যে যখন কোনো ভূমিভাগের কোনো অংশ, নিচু অংশ বা কোনো উঁচু অংশ, কোনো উঁচু অংশ দিনের পর দিন, যখন নিচু অংশটা দিনের পর দিন কোনো সঞ্চয়ের ফলে যখন পূরণ হচ্ছে, হয়ে হয়ে সমভূমিতে পরিণত হচ্ছে, এবং উঁচু অংশ দিনের পর দিন ক্ষয় পেয়ে যখন সমভূমিতে পরিণত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে পর্যায়ন। তাকে আমরা কি বলবো? পর্যায়ন। অর্থাৎ কোনো উঁচু বা নিচু অংশ ক্রমাগত ক্ষয়ের ফলে বা সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, যে ভূমিরূপ গড়ে উঠছে সেটাই হচ্ছে পর্যায়ন। এবারে দেখো, আবার যখন কোনো ভূমিভাগের কোনো নিচু অংশ, শুধুমাত্র কোনো নিচু অংশ দিনের পর দিন সঞ্চয়ের ফলে, নুড়ি পাথর দিনের পর দিন সঞ্চিত হয়ে পূরণ হয়ে যখন সমভূমির সঙ্গে মিশে যাচ্ছে, তখন তাকে বলা হয় আরোহণ। অর্থাৎ কোনো নিচু অংশ যখন পূরণ হয়ে সমভূমির সঙ্গে মিশে যাচ্ছে বা উঁচু হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আরোহণ। তাকে আমরা কি বলবো? আরোহণ। অর্থাৎ ক্রমাগত সঞ্চয়ের ফলে যখন কোনো নিচু অংশ উঁচু হয়ে যায় তাকেই আমরা বলবো
আরোহণ। এবারে দেখো, যখন কোনো ভূমিভাগের কোনো উঁচু অংশ দিনের পর দিন ক্ষয় কার্যের ফলে, এই উঁচু অংশটা যখন দিনের পর দিন ক্ষয় হয়ে হয়ে নিচু হয়ে যাবে বা অবনত হয়ে যাবে, এই অবনত হওয়ার যে প্রক্রিয়া উঁচু অংশের, সেটাই হলো অবরোহণ। তাকে আমরা বলবো অবরোহণ। অর্থাৎ কোনো উঁচু অংশ যখন দিনের পর দিন ক্ষয় কার্যের ফলে অবনত হয়ে যাবে বা নিচু হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো অবরোহণ। এবারে দেখো, পৃথিবীপৃষ্ঠে যখন কোনো অংশে কোনো জায়গায় কোনো পাথর, নুড়ি ইত্যাদি পড়ে থাকতে দেখা যায়, তোমরা দেখে থাকবে, যখন বড় বড় পাথর এভাবে পড়ে থাকে, তখন সেটা দিনের পর দিন তাপে চাপে ক্ষয় পেতে শুরু করে। এই ক্ষয় পেতে পেতে এই বড় অংশটা, বড় পাথরটা কিন্তু আর বড় থাকে না। দিনের পর দিন ক্ষয় পাওয়ার পরে সেটা ক্রমাগত ছোট ছোট খণ্ডে ভেঙে বিভক্ত হয়ে পড়ে যায়, চারিদিকে পড়ে থাকে। এই যে ছোট ছোট খণ্ডে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া বড় পাথরের, সেটাই হচ্ছে আবহ বিকার, যাকে আমরা বলি আবহ বিকার। অর্থাৎ কোনো শিলা বা নুড়ি পাথর দিনের পর দিন ক্রমাগত চাপে তাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, তাকেই আমরা বলবো আবহ বিকার। এই আবহ বিকার প্রক্রিয়াটা 3 ভাবে সংগঠিত হয়ে থাকে। যেমন একটা হলো যান্ত্রিক আবহ বিকার, 2 নম্বর হলো রাসায়নিক আবহ বিকার, এবং 3 নম্বর হলো জৈবিক আবহ বিকার। এই আবহ বিকার মূলত এই 3টি প্রক্রিয়ায় সংগঠিত হয়ে থাকে। তো চলো এবারে আমরা জানবো যে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তো আমরা একটু আগে জেনেছি যে দেখো, বহির্জাত যে সমস্ত প্রক্রিয়াগুলো, সেখানে দেখো কোনো নিচু ভূমিরূপ দিনের পর দিন সঞ্চিত হয়ে হয়ে উঁচু হচ্ছে, আবার কোনো উঁচু ভূমিরূপ ক্রমাগত ক্ষয়কার্যের ফলে নিচু হচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বহির্জাত প্রক্রিয়ার এই একটা বৈশিষ্ট্য, যেখানে উঁচু ভূমিরূপ ক্রমাগত নিচু হচ্ছে এবং নিচু ভূমিরূপ ক্রমাগত সঞ্চয়ের ফলে উঁচু হচ্ছে। তো এখানে উঁচু, অর্থাৎ এখানে আমরা লিখতেই পারি যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে উঁচু ভূমি ক্রমাগত নিচু হয় এবং নিচু ভূমি ক্রমাগত উঁচু হয়। এবারে দেখো 2 নম্বরে আসি, যে বহির্জাত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু একা একা সংঘটিত হতে পারে না। এই বহির্জাত প্রক্রিয়াটা সংঘটিত হতে গেলে কারোর সাহায্য নিতে হয়। কোনো প্রক্রিয়াই একা একা সংঘটিত হতে পারে না। তাই জন্য এই বহির্জাত প্রক্রিয়া সংঘটিত হতে গেলে যে সমস্ত প্রাকৃতিক শক্তির সাহায্য লাগে, তার মধ্যে আছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। তাহলে
এই বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে আছে যে সাহায্যকারী শক্তিগুলো যদি কি কি হয়, এই বৈশিষ্ট্যতে আমরা লিখতেই পারি যে বহির্জাত প্রক্রিয়াতে সাহায্যকারী শক্তিগুলো হলো নদী, বায়ু ও হিমবাহ। এবারে 3 নম্বরে আসা যাক। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? 3 নম্বর বৈশিষ্ট্য, এবার দেখো এই বহির্জাত যে প্রক্রিয়াগুলো, এখানে তোমরা লক্ষ্য করছো যে নিচু ভূমিরূপগুলো ক্রমাগত সঞ্চয়ের ফলে, এবারে দেখো বহির্জাত প্রক্রিয়ার যে সমস্ত ভূমিরূপগুলো তোমরা লক্ষ্য করছো, এই যে ভূমিরূপগুলো, নিচু ভূমিরূপগুলো ক্রমাগত দিনের পর দিন সঞ্চয়ের ফলে উঁচু হচ্ছে, এবং উঁচু ভূমিভাগগুলো ক্রমাগত ক্ষয়ের ফলে নিচু হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু একদিনে সংঘটিত হয় না। দিনের পর দিন তাপে চাপে ক্রমাগত ক্ষয় এবং সঞ্চয়ের ফলে এই প্রক্রিয়াগুলো ঘটে। তাই এই যে ঘটার যে প্রক্রিয়াটা অনেক সময় নিয়ে ঘটছে বলে একে বলাই যেতে পারে যে এটা একটি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। তাই বৈশিষ্ট্যতে আমরা লিখতেই পারি যে বহির্জাত প্রক্রিয়াটা হলো একটি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। চলো এবারে আমরা জেনে নিই যে নদী কাকে বলে। তো নদী হলো বৃষ্টির জল বা বরফ গলা জলে যখন কোনো উচ্চভূমি বা কোনো পাহাড়ের উচ্চ সীমা থেকে সৃষ্টি হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উপর থেকে নিচের দিকে বয়ে চলে, অর্থাৎ উৎস থেকে মোহনার দিকে যে জলধারা বয়ে চলে তাকেই আমরা বলবো নদী। এবারে দেখো যখন কোনো মূল নদী প্রবাহিত হয় এবং তার শাখা নদী এবং উপনদী সহ কোনো নদী যে মূল অঞ্চলটা দিয়ে প্রবাহিত হয় তাকেই আমরা বলবো নদী অববাহিকা। তাকে কি বলবো আমরা? নদী অববাহিকা। অর্থাৎ কোনো নদী যখন তার মূল নদী, কোনো নদী যখন তার উপনদী, শাখা নদী সহ যে অঞ্চলটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলটাকে আমরা বলবো নদী অববাহিকা। এবার দেখো যখন কোনো নদী প্রবাহিত হয় এবং সেই প্রবাহ পথে যখন কোনো উচ্চভূমি অবস্থান করে এইভাবে, তখন নদীটা কি হয়? নদী তার প্রবাহ পথ বেছে নেয়, অর্থাৎ তখন নদী দুভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু উচ্চভূমি যখন কোনো নদীর সম্মুখে পড়বে তখন নদী এই দুটি ভাগে ভাগ হয়ে যায়। এটাকে বলে জলবিভাজিকা। অর্থাৎ যে উচ্চভূমি নদী ব্যবস্থাকে বা একটা নদীকে পৃথক করছে, দুটো জলধারায় ভাগ করে দিচ্ছে, তখন তাকে আমরা বলবো জলবিভাজিকা। জলবিভাজিকা অর্থাৎ যে উচ্চভূমি পাশাপাশি দুটি জল ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদীকে পৃথক করে তাকেই আমরা বলবো জলবিভাজিকা। তো দেখো এবারে নদীর গতি প্রবাহগুলো কি কি? নদীর গতি প্রবাহ নদীর গতি প্রবাহগুলো কি কি?
দেখো, নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে বা কোনো উচ্চভূমি থেকে নদী যখন সৃষ্টি হচ্ছে, তখন খাড়াই ঢাল থাকার জন্য পার্বত্য অঞ্চল প্রবল খাড়াই ঢাল হওয়ার জন্য নদীগুলো প্রবল বেগে কিন্তু উপর থেকে নিচের দিকে বয়ে আসে এবং তার গতিও খুব বেশি হয়। এই যে পোর্শনটা, এবং তারপরে যখন নদী মালভূমিতে এসে পড়ে তখন কিন্তু সে সেইভাবে আর দ্রুত গতিতে বয় না, তখন গতিটা একটু কমে যায়। অর্থাৎ এই যে পার্বত্য অঞ্চল দিয়ে যখন বইছে প্রবল গতিতে ভূমির ঢাল বেশি থাকার জন্য, এটাকেই বলা হয় নদীর উচ্চ গতি। এবং নদী যখন মালভূমিতে এসে পড়ছে তখন পার্বত্য অঞ্চল থেকে একটু গতি কমিয়ে ফেলছে, পার্বত্য অঞ্চলের তুলনায় অনেকটা গতি কমে যাচ্ছে। একে আমরা বলছি মধ্যগতি, নদীর মধ্যগতি। এবং একেবারে শেষে যখন নদী সমভূমিতে এসে পড়ছে তখন নদী তার গতি ক্রমাগত হারিয়ে ফেলে একেবারে ধীর গতিতে এঁকে বেঁকে প্রবাহিত হয়। একেই আমরা বলি নদীর নিম্ন গতি। তো তোমরা দেখলেই নদী মূলত এই তিনটে গতিতে প্রবাহিত হয়। আবার এই তিনটি গতি কিন্তু সবসময় সব নদীতে দেখা যায় না। যে সমস্ত নদীতে এই তিনটি গতি অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি স্পষ্টভাবে দেখা যায়, সেই সমস্ত নদীকে বলবো আমরা আদর্শ নদী। আদর্শ নদী বলতে গেলে আমাদের প্রথমেই মনে আসে গঙ্গা। আদর্শ নদীর নাম হলো গঙ্গা। যদি বলে যে আদর্শ নদী কাকে বলে, তাহলে আমরা বলবো যে নদীর তিনটি গতি বর্তমান, অর্থাৎ উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, যে নদীর এই তিনটি গতি স্পষ্ট, তাকেই আমরা বলবো আদর্শ নদী। তো দেখলে যে নদী মূলত তিনটি গতি বর্তমান থাকে, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। নদী এই তিনটি গতিতে মূলত তিন প্রকার কাজ করে থাকে। কাজগুলো হলো ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। এই কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করছে এবং কি প্রক্রিয়ার মাধ্যমে বহন কাজ করছে এবং কি প্রক্রিয়ার মাধ্যমে নদী সঞ্চয় কাজ করছে সেটা একটু জেনে নিই। তা ক্ষয় কাজের মধ্যে কি আছে? ক্ষয় কাজের মধ্যে আছে, তো কি প্রক্রিয়ায় নদী ক্ষয় করছে দেখো। প্রথমে আছে জলে প্রবাহজনিত ক্ষয়, যেটা পার্বত্য অঞ্চল দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন ভূমির ঢাল বেশি থাকার জন্য জলের বেগ বেশি থাকে। জলের বেগ বেশি থাকার জন্য জলের পার্বত্য অঞ্চলে যে সমস্ত নুড়ি বালি কাঁকড়গুলো আছে সেগুলো জলের প্রবল স্রোতে বয়ে নিয়ে যায়, ক্ষয় করে। এটাই হচ্ছে নদীর জলপ্রবাহজনিত ক্ষয়। কি প্রক্রিয়ায় নদী বহন কাজ করে থাকে? নদী মূলত দ্রবণ প্রক্রিয়ায়, ভাসমান প্রক্রিয়ায় বহন কাজ করে, এবং আছে লম্ফদান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দ্বারা নদী মূলত বহন কাজ করে থাকে।
আর সঞ্চয় কাজ করে থাকে নদী কী কী প্রক্রিয়ায় বহন করে, নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় করছে। জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়। এবং কী কী প্রক্রিয়ায় নদী বহন কাজ করছে সেটা হলো দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া এবং আকর্ষণ প্রক্রিয়ার টানের মাধ্যমে। ছাড়াও নদী কী করে থাকে, সঞ্চয় কাজ করে থাকে, যেটা একেবারে নিম্ন গতিতে। যখন নদী তার গতি হারিয়ে ফেলে সেই সময় নদী যা বহন করে এনেছে সেই নিম্ন গতিতে সঞ্চয় করে থাকে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হচ্ছে যে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এগুলো আমি তোমাদের নেক্সট পার্টে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে, যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়। দেখা হচ্ছে তোমাদের নেক্সট পার্টে। আজকে ভিডিওটি এই পর্যন্ত।